আসসালামু আলাইকুম। এই অ্যাডমিশন জার্নির প্রায় এক্কেবারে শুরু থেকে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ১ম এ ভর্তি পরীক্ষা হলো। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে আমাদের যে ভার্সিটি পরীক্ষাগুলো চলতেছিল। তারপরে আবার কৃষি উচ্চ ভর্তি পরীক্ষাও কমপ্লিট হয়ে গেল। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে অথবা কমপ্লিট হয়ে গেছে তুমি যখন এই ভিডিওটা দেখতেছো। তো এত কিছু ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে সবশেষে একবারে যে ভর্তি পরীক্ষাটা সম্পূর্ণ হয় সকলগুলার সেটা হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষাটা পর্যন্তও যদি তুমি আসলে এই ভিডিওটা দেখো অর্থাৎ এটা স্পষ্টতই যে আগেকার যতগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হইছে সেগুলোর মধ্যে তুমি তোমার কাঙ্ক্ষিত যে ফলাফলটা চিন্তা করেছিলা সেটা হয়তোবা একেবারে গ্র্যাব করতে পারো নাই। এর মধ্যে বেশ কিছু ধরনের স্টুডেন্ট এখানে পাওয়া যাবে। এমন অনেকেই আছে যারা তাদের অ্যাডমিশন লাইফে এসে সিলেবাসটা কমপ্লিট করতেছে। দ্যাটস ওয়াই সে ওগুলাতে ভালো ফলাফল কমপ্লিট করতে পারে নাই। এখন সে গুচ্ছ ইউনিভার্সিটির জন্য টার্গেট করতেছে। গুচ্ছ ইউনিভার্সিটিকে একটা ভালো মানে তার একটা সুযোগ হিসেবে কাউন্ট করতেছে। ভেরি গুড। তাদেরকে আমি বলব যে তারা দেরিতে হলেও যদি সচেতন হয়ে থাকে তাও আশা করি তারা তাদের একটা ফলাফল পাবে। এবং আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে ধরো দ্বিতীয়বার চেষ্টা করতেছে অর্থাৎ ফার্স্ট টাইমে অ্যাটেম্প করছিল ফার্স্ট টাইমে মানে প্রথমবার তার এইচএসসি ব্যাচ অনুযায়ী বাট প্রথমবার অ্যাটেম্প করে সে খুব একটা বেশি ভালো ফলাফল করে নিয়ে আসতে পারে নাই। তার গুচ্ছ ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা সাবজেক্টে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে চিন্তা আছে। সে এখন এটাকে একটা ভালো অ্যাটেম্প করে ভালো মতন ভালো মতন হচ্ছে ধরো চেষ্টা করতেছে পড়াশোনা করে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসার। তাদের জন্য বেশ ভালো একটা সুযোগ। এবং একেবারে থার্ড নাম্বারে এক ধরনের এক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যাদের জন্য আমার পার্সোনালি একটু দুঃখ হয়। তারা হচ্ছে বেশ ভালো পড়াশোনা করছিল সে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগেও, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গার ভিতরেই ধরো খুব ভালো মতন কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা প্রত্যেকটাতেই নিজের যতটা পারে এফোর্ট দিতে সব কিছুতে এফোর্ট দিছে, কিন্তু কোনোটাতে এখন পর্যন্ত প্রপার আউটপুট বা প্রপার ফলাফলটা বা নিজের যেটা কাঙ্ক্ষিত সেটা ফলাফলটা বের করে নিয়ে আসতে পারে নাই। এখন তারা শেষ আশা ভরসা ইচ্ছা হিসাবে গুচ্ছ ইউনিভার্সিটিগুলোকে ধরে আছে। এই ধরনের স্টুডেন্টগুলোর সংখ্যাটাও কম হবে না। তুমি আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও যে তুমি আসলে কোন দিকটার ভিতরে আসলে আছো। মানে কাইন্ড অফ দেখা যাবে এই তিনটার ভিতরেই থাকবে একটা জিনিস। হ্যাঁ, সো আমি আসলে আজকে মেইনলি কথা বলবো হচ্ছে একেবারে লাস্ট যারা আছে তারা, যারা আছে হচ্ছে মধ্যখানে অর্থাৎ যারা সেকেন্ড টাইমার তারা, এবং যারা আছে হচ্ছে যে মানে এই অ্যাডমিশন লাইফে এসে পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছে তারা, সবাইকে নিয়েই বলতে সবার কেন গুচ্ছ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা আসলে একটা শেষ সুযোগ, কেন এখানে চান্স পাওয়াটা এতটা বেশি কঠিন না চান্স পাওয়াটা কঠিন না। হ্যাঁ, এটা সত্য কথা, তুমি যা শুনছো আসলেই সত্য। তুমি যদি পাস করো তাহলে তুমি দেখা যাবে যে শেষ কলে হলেও দেখা যাবে যে তুমি কল পাচ্ছ। বাট তুমি চিন্তা তো করছো যে ভাই আমি আমার হচ্ছে রিজিয়নের ভিতরে একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো সেখানকার একটা ভালো সাবজেক্ট বা টপ সাবজেক্ট, বা আমার জন্য কাজ হয় এরকম একটা জায়গাতে, বা আমার জন্য সেখানে টিউশন পড়া সহজ হবে, বা আমার সেটা সাবজেক্টের একটা ডিমান্ড থাকবে, তার অ্যালুমনাই আছে, ল্যাব ফ্যাসিলিটিস আছে, হ্যান ত্যান সব কিছু এটা দেখে দেখে ভর্তি হতে চাচ্ছি। তার মানে কি অবশ্যই এটা তুমি এমনি পেয়ে যাবা, শুধু পাস করলেই পেয়ে যাবা? না, অবশ্যই তোমাকে এর ভিতরে একটু এফোর্ট দিতে হবে। তো চলো তাহলে আর কথাবার্তা না বাড়িয়ে একেবারে মোটিভেশনটা ধরে রাখো এবং শেষ পর্যন্ত আমরা আমাদের গুচ্ছ ইউনিভার্সিটি আসলে যে এখনো আমাদের সবকিছু শেষ হয়ে যায়নি, গুচ্ছের জন্য শেষ প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। আজকে এই কথার ভিতরে আমি তোমাকে সোর্স সিলেকশন থেকে শুরু করে অন্যান্য যে কোন সাবজেক্টের কোন টপিকটাদের উপরে বেশি ফোকাস দিব, কোন জায়গাটা বেশি পড়বো, এই রিলেটেড কথাবার্তার থেকে বেশি ফোকাস হতে বলবো বা বেশি আলোচনা করবো হচ্ছে যে কোন স্ট্র্যাটেজিটাতে তোমার আসলে এই এখন থেকে আগানো উচিত। সাপোজ এখন থেকে যখন তুমি দেখতেছো তখন হয়তো বা তোমার কাছে 20 দিন বা 18 দিন বা 17 দিন 16 দিন 15 দিন কিছু একটা সময় আছে। এই সময়ের ভিতরে তুমি আসলে তোমার গুচ্ছ প্রস্তুতিটাকে টোটালে কোন জায়গাতে কোন সেগমেন্টে কিরকম ভাবে টাইমটা ভাগ করে অ্যাপ্লাই করলে খুব ভালো মতন কাজে লাগাতে পারবা। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, সো গুচ্ছ ইউনিভার্সিটি যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে এখানে প্রায় হিউজ সংখ্যক ক্রাউডের একটা মানুষজন ভর্তি পরীক্ষা দিবে এবং ভালো পরিমাণে একটা মানুষজন চান্সও পাবে আসলে। ঠিক আছে, আমি যদি আমার গুচ্ছের কথাটা বলি তো আমার সিস্টেম থেকেও ধরো গুচ্ছতে তো হয়ে আসতেছে। সো আমি আমার গুচ্ছ ভার্সিটি ভর্তি পরীক্ষার ভিতরে একটা সাবজেক্ট দাগাই নাই ভাই, লিটারালি দাগাই নাই। তাও আমার রেজাল্ট ছিল হচ্ছে 47 পয়েন্ট সামথিং একটা মার্ক, বুঝছো? মানে আমি বায়োলজিটা দাগাই নাই। যাই হোক, ওটা নিয়ে আমি পরে কথাবার্তা বলতেছি। আমি তোমাদেরকে কিছু আশার আলো দেখাবো যে আসলে কিরকম ভাবে তুমি কাইন্ড অফ খুব ভালো মতন এখানে একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারো। তার আগেই প্রথমত তুমি যে এতগুলা ভর্তি পরীক্ষা দিয়ে দিছো, আমি তোমাকে এর আগেও বলতেছিলাম যখন রাবি পরীক্ষা দিলা বা এগ্রি জিএসটি পরীক্ষা দিচ্ছ তখনও থামতে বলতেছিলাম যে একটু থামো। একটা কথা আছে, সেটা হচ্ছে যে অতীতের ভুল নিয়ে পড়ে থাকা যাবে না। ফার্স্ট অফ অল তোমার কি হয়েছে, কিরকম ভাবে একটু ভুলের জন্য আসলে হয় নাই। অনেক সময় দেখা গেছে আমার এক স্টুডেন্ট আছে একটুর জন্য তার ঢাকা ইউনিভার্সিটিটা মিস হয়ে গেছে, জাস্ট একটুর জন্য বোধহয়। যাই হোক, তো কোন ভুল হয়েছে না হয়েছে ওটা নিয়ে পড়ে থাকা যাবে না, বাট সেটাকে কাজে লাগানো যেতে পারে। দেখো, বেসিক্যালি আমরা চারটা মাত্র প্রবলেম ফেস করি, যে চারটা প্রবলেমের ভিতরে যে কোনো একটার ভিতরে তোমার প্রবলেমটা চলে আসবে। এই যেখানে আমরা এর আগেও কথা বলছি, আজকে ওই কথাটাকে একটু অবশ্যই টানতে হচ্ছে যে চারটা প্রবলেমের ভিতরে কোন জায়গাটা সাপোজ কমন না পাওয়া। তুমি পরীক্ষা হলে গেলা, এক্সামে যে এটা দেখতেছো যে কোশ্চেনগুলো সেটা কমন পাচ্ছ না। এখন এটা হতে পারে যেটা আউট অফ শর্ট সিলেবাসের বাইরে। এখন তুমি তো মেডিকেল প্রিপারেশন হয়তো নিয়েছিলাম না, যারা নিয়েছিলাম তাদের জন্য ধরলাম, কিন্তু তাদেরও যে আউট অফ শর্ট সিলেবাসটা খুব ভালো মতন কমপ্লিট করা আছে এমন কিন্তু না। সো ধরে নাও আউট অফ শর্ট সিলেবাস হলে তো সেটা আমাদের কথা না, সেটা আমার জন্য যেমন কঠিন এটা
তোমার ওই এক্সাম যারা দিচ্ছে কাইন্ড অফ সবার জন্যই কম বেশি হচ্ছে একরকম ভাবে কঠিন হবে, কারণ কেউই আউট অফ শর্ট সিলেবাস এত ভালো করে কেউ কমপ্লিট করে যায় না বা পড়াশোনা করে যায়নি, শর্ট সিলেবাসই সবাই পড়ে আসছে। এখন সেটা আলাদা কথা, বাট যদি দেখা যায় যে শর্ট সিলেবাসের মধ্যেই অন্তর্ভুক্ত কোনো সাবজেক্টের ভিতর থেকে ইজি জিনিস সেটা আমি পারতেছি না, সবাই পারতেছে, 4000 5000 10,000 মানুষজন পারতেছে, আমি পারতেছি না, তার মানে কি? তার মানে হচ্ছে আমার আসলে একাডেমিকে গ্যাপ আছে, মানে আমি যেটা পড়াশোনা করে আসছি বা যেরকম ভাবে ধরো গ্যাপ দিয়ে পড়ছি বা যেরকম ভাবে পড়ছি দ্যাটস নট ফেয়ার এনাফ অ্যাকচুয়ালি, সেটা আসলে যথেষ্ট ছিল না। ওকে, এরপরে হইতে পারে যে এক্সাম হলে যে ভুলে যাওয়া, তার মানে যেটা কথা সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এটা আমার সাথে খুব ভালো মেলে, এক্সাম হলে যে আমি ভুলে যেতাম, এর মানে হচ্ছে তোমার রিভিশনটা প্রপারলি হচ্ছে না। বলছি না যে তুমি রিভিশন দিচ্ছ না, বাট তোমার রিভিশনটা প্রপারলি হচ্ছে না। ধরো তোমার 2বার রিভিশন করা দরকার, তুমি 1বার করতেছো, ধরো তোমার 5বার রিভিশন করা দরকার, তুমি 2বার বা 3বার করতেছো। যেমন আমার পর মানে 1বার 2বার পড়ে আর কি হয় না, বিষয়টা একটু বেশি পড়া লাগে, কিছু করার নাই, এখন করতে হলে করতে হবে। মানে আমি যদি আমার ভালো মতন একটা মার্ক উঠাইতে চাই তাহলে দেখা যাবে যে ওই 5 টাইমসই আমাকে পড়তে হচ্ছে, দ্যাটস দ্য থিং। ওকে, আচ্ছা, সো তুমি তোমার রিভিশন দেওয়ার পরিমাণটাকে কাইন্ডলি আরেকটু বাড়ায় দাও হয়, ইনশাআল্লাহ তুমি ভালো ফলাফল পারবা এখান থেকে, যদি তোমার পড়া থাকে জিনিসটা, বাট এক্সাম হলে যা ভুলে যাচ্ছ, পরে কেউ একটু বলে দিচ্ছে বা পরে এসে মনে পড়তেছে, তার মানে তোমার রিভিশনের ভিতরে একটু প্রবলেম হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, দ্য মিথ অ্যাকচুয়ালি, টাইম ম্যানেজমেন্ট। ভাই আমি জিনিসটা তো পারি, বাট ওই সময়ের ভিতরে পারি নাই, আমাকে আরেকটু সময় দিলে আমি পারতাম অবশ্যই। হ্যাঁ, এরকম এরকম একেবারে হিউজ সংখ্যক একটা মানুষ এই রেঞ্জের ভিতরে পড়ে যাবে যে ভাই আমি ওই সময়ের ভিতরে পারি নাই। হ্যাঁ, আর এই অ্যাডমিশন ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষাটা সব থেকে বেশি যে খেলাটা দেখাতে পারে সেটা হচ্ছে এখানে, যে তুমি সময়ের মধ্যে উত্তর করতে পারছো কিনা। তো সময়ের মধ্যে উত্তর বেশি করতে পারার দুইটাই মাত্র প্রসেস আছে, একটা হচ্ছে ভাই প্র্যাকটিস, একেবারে টাইম লিমিট ধরে প্র্যাকটিস, এমসিকিউ গুলা, সেটা হতে পারে ম্যাথ, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, যেটাই হোক না কেন, যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের যেটাই হতে পারে, এবং এই প্র্যাকটিসের সাথে হচ্ছে এক্সামটা কেন প্র্যাকটিসটা করা হচ্ছে তুমি নিজে নিজে সেপারেট একেবারে ধরে ধরে, ধর টাইম দেখতেছো, টাইম ধরে ধরে মিলাচ্ছ, দ্যাটস ভেরি গুড থিং, বাট এক্সামটাও তোমার জন্য দরকার, কারণ এক্সাম হলে কিন্তু তুমি একটা এক্সট্রা টেনশন, একটা এক্সট্রা প্রেশারের ভিতরে থাকো। সো এই প্রেশারের ভিতরে ওই প্রেশারটা ফিল করে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো, দেন ইউ আর আপ টু দ্য মার্ক অ্যাকচুয়ালি। ওকে, সো এই জিনিসটাও জরুরি। আরেকটা হচ্ছে বেশি দাগানো, এই টাইপের পাবলিক কিছু না কিছু থাকেই, যারা হচ্ছে আফসোসের কোনো শেষ থাকে না এদের। কেন? এরা হচ্ছে বেশি দাগায় চলে আসে, আসলে বেশি দাগাইতে যা ভুল দাগায় চলে আসে এবং ওয়েটিং লিস্টে থাকে বা ওয়েটিং এর এক্সাক্ট পরের লিস্টটাতে থাকে। এবং আরেক ধরনের মানুষজন আছে, ধরো তুমি সবকিছু দাগাইছো, সবকিছু ঠিকঠাক করছো, হ্যাঁ সবকিছু ঠিকঠাক করে এসে দেশে দেখতেছো বইয়ের সাথে মিলায়, বা কেউ উত্তর প্রকাশ করছে, আমরাও তো উত্তর প্রকাশ করি, সবকিছুর সাথে উত্তর মিলায় দেখছো যে অ্যাবাউট তুমি 70টা ধরো ঠিক দাগাইছো, 70টা, বাট তুমি রেজাল্টের সময় দেখতেছো তুমি মার্ক পাইছো হচ্ছে 36, লিটারেলি। আমি কি একেবারেই মানে ধরো অপ্রাসঙ্গিক কিছু বলতেছি? তুমি বুঝতেছো এরকমটা হয় না বা এরকমটা কি মেলে না? মেলে, কিন্তু অনেক মানুষজনের সাথেই মেলে। কেন এরকমটা ঘটে অ্যাকচুয়ালি? এরকমটা ঘটার একটা কারণ হচ্ছে এই যে তুমি মাইনাস মার্কিং খাইছো ভাই বেশ কিছু জায়গাতে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি যে জিনিসটা দাগাইছো ওখানে, এটা আসলে মানে একেবারে শিওর না তুমি বাইরে এসে যে ওটাই বলতে পারতেছো যে ভাই আমি এটাই দাগাইছি, স্পেসিফিক কিছু ভুল হইতে পারে। যেমন আমার সাথে একবার ঘটছিল, আমি যখন, একবার না মানে একবারই ঘটছে আসলে, বুয়েট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এরকমটা ঘটছিল। ক নাম্বারে মানে 1 নাম্বার যে এমসিকিউটা, ওই এমসিকিউটাতে যেটা হবে সেটা আমি পারতেছিলাম না, তো আমি 2 থেকে শুরু করছিলাম, 2 থেকে শুরু কইরাও আমি আসলে 1 নাম্বার থেকে দাগানো শুরু করছিলাম ওই মার্কশিটের ভিতরে। সো এটা আসলে একেবারে মানে কি বলবো, কি পরিমাণ দুঃখজনক এবং অ্যানোয়িং এবং মানে একটা হার্ট ব্রেকিং মুহূর্ত বা মোমেন্ট, এটা বলে প্রকাশ করার মতন ছিল না অবস্থা। সো হোয়াটএভার, আশা করি কারোর সাথে এরকম না হোক। সো তুমি এরকম ভুল দাগাইলেও তো আসলে ব্যাপারটা হইতেছে না বা আসতেছে না বিষয়টা, বুঝছো আমার কথা? কিন্তু এরকম হওয়ার মেজর কিছু কারণ হইতে পারে মাইনাস মার্কিং, একটা একেবারে ভ্যালিড মেজর কারণ, বুঝছো? মাইনাস মার্কিং খেয়ে গেছি আমি বেশ কিছু, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। কারণ মাইনাস মার্কিং খেলে কিন্তু মার্ক শুধু কমে না, ধরো তুমি 70টার ভিতর থেকে 56টা তোমার ঠিক হয়েছে, তার মানে তুমি তো মার্ক পাইতেছো আলটিমেটলি 56 সাথে আরো 24 না, আরো 24 হইলে তো তারপরে 24 না, তাহলে 80 হয়ে যায়, আরো 14, আরো 14 হচ্ছে, আরো 14 হইলে তারপরে যায় দেখা যাচ্ছে আমার 70 হচ্ছে। তো 14টার জন্য 0.25 করে মাইনাস মার্কিং এ তো আমি খাচ্ছি, বুঝছো? মানে 56 থেকে তো কমে যাচ্ছে, 70 থেকে কমালে তো হবে না যে ভাই 70টার ভিতরে 14টা ভুল হয়েছে, তাহলে 14টা 70 থেকে মাইনাস করে দেন না, 56 থেকে মাইনাস হবে। হিসাব বা ক্যালকুলেশনটা চিন্তা করে দেখো, দ্যাটস ওয়াই এরকম কিছু ঘটনা ঘটতেছে। ওকে, সো যাই হোক, এই অতীতের এই ভুলগুলা নিয়ে আমাদের অবশ্যই এখন টোটালি যদি লিখে প্রয়োজন পড়ে তাহলে লিখে হলেও সমাধান করো। এবং তারপরে আসো, সময় কম আমাদের গুচ্ছ প্রস্তুতির জন্য, এই ধরো 15 দিন আগে দেখতেছো, 16 দিন আগে, 18 দিন আগে, যতদিন আগে তুমি দেখো না কেন, সময় যেহেতু কম, তাই এখানে একটু টেকনিক্যালি আগাইতে হবে। মানে আমরা একটু টেকনিক দিয়ে আগাবো। কেমন টেকনিক দিয়ে আগাবো? ফার্স্ট অফ অল, আমার প্রাইম টার্গেট হচ্ছে গুচ্ছে আমার পছন্দের একটা ইউনিভার্সিটিতে আমার পছন্দের জন্য একটা সাবজেক্ট আছে, ধরো সেটা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো হোক অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয় হোক যেটা আমার পছন্দের। সো যদি পছন্দের জায়গাতে পছন্দের সাবজেক্ট নিতে হয় তাহলে অবশ্যই আমাকে মেরিট পজিশনটা ওইরকম হোল্ড করতে হবে, মার্কও ওইরকম গ্র্যাব করতে হবে। আমি তোমাকে একটা একেবারে সিম্পল হিসাব বলি ভাই, তুমি জাস্ট 50+ কারেক্ট দাগাও, 50+ তোমার প্রাইম টার্গেট যদি হয়ে যায়, নো প্রবলেম। আমি চিন্তা করতেছি যে তুমি 50টা যদি প্রাইম টার্গেট একেবারে নিয়ে রাখতে পারো, যে আমরা দাগাবো হচ্ছে 50, তাও কিন্তু তুমি এখান থেকে ভালো একটা জায়গাতে
ভালো একটা সাবজেক্টের ভিতরে ইজিলি গ্র্যাব করতে পারবা, কোনো সমস্যা হবে না। ইভেন তুমি যদি আসলে যেটা আমাদের 4টা সাবজেক্টে দাগাতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা হচ্ছে মাস্ট, যে দুইটা আমরা হোয়াইট কালার দিয়েছি এই দুইটা মাস্ট, ম্যাথ বায়োলজি এই দুইটাও দিতে পারি, এই দুইটার ভিতরে একটা দিতে পারি, মানে এই দুইটার ভিতর থেকে একটা মাস্ট চাইলে দুইটাই দিতে পারি, আবার এই দুইটার ভিতরে একটা মাস্ট চাইলে দুইটাও দিতে পারি, আবার হচ্ছে ধরো এই যে বাংলা এবং ইংরেজি মানে যে কোনো একটা বাদ দিয়ে আমি যদি চাই বাংলা দাগাবো বা ইংরেজি দাগাবো তাহলেও দিতে পারি। ধরো এটা পুরো ঢাকা ইউনিভার্সিটি প্যাটার্ন, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেটা করে সেটা হলো এখানে তোমার মানে তোমাকে ফিক্সড কোনটা দিতেই হবে, তুমি তোমার অপশনালটাকে চেঞ্জ করতে পারবা। ফিক্সড ঢাকা ইউনিভার্সিটিটাতে ফিক্সড কোনটা, ধরো আমার যেমন হচ্ছে হায়ার ম্যাথ ছিল মেইন সাবজেক্ট, বায়োলজি ছিল 4th সাবজেক্ট, সো আমার জন্য ম্যাথ দাগানো ফিক্সড, আমি বায়োলজি চাইলে দাগাতে পারি, অথবা বায়োলজি যেটা আমার 4th সাবজেক্ট সেটার বদলে বাংলা বা ইংরেজি দাগাতে পারি। কিন্তু গুচ্ছ পরীক্ষার ভিতরে এই সুযোগটা আরো বেশি। কেমন আরো বেশি? যে তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি তো তোমাকে দিতেই হবে, ম্যাথ আর বায়োলজির ভিতরে দুইটাকেই স্কিপ করতে পারবে না, যে কোনো একটা, মানে তোমার অপশনাল কোনটা মেইন কোনটা এটা তারা দেখতে যাবে না, যে কোনো একটা দিতে হবে, সাথে হচ্ছে বাংলা ইংরেজির ভিতরে যে কোনো একটা দিতে পারো, অথবা চাইলে এই দুইটাই। আমি হচ্ছে বাংলা হিসাব চিন্তা করতাম, আমি সায়েন্সের সবগুলো সাবজেক্ট পড়বো, আমি ম্যাথ বায়োলজি সবসময় এই কয়টাই দাগাইতাম, এই কয়টাই দাগানোর চিন্তা ভাবনা করে যেতাম। সো যাই হোক, চলে আসো যেটার কথা বলছিলাম। সো আমি যদি ফার্স্ট টার্গেটটা নেই এরকম ভাবে, যেটা তোমার আমার সবারই টার্গেট কাইন্ড অফ হওয়া উচিত, ফিজিক্স প্রথম টার্গেটে আমি নিব হচ্ছে এখানকার 15টা, 25টা আছে না, ফার্স্ট 15টা। কত মিনিট সময় নিব ভাই? আমি 15 মিনিট সময় নিব, 15 মিনিট সময় নিব, আর বেশি না। তারপরে চলে যাবো হচ্ছে আমি কেমিস্ট্রিতে, কেমিস্ট্রির ভিতরে যদি চিন্তা করি এখানেও নিব হচ্ছে আমি 15টা। কত মিনিট সময় নিব ভাই? আমি 15 মিনিট সময় নিব। 15 মিনিট নাও, 30 মিনিট, আধা ঘন্টা দিয়ে দিলা তুমি, সমস্যা নাই, 15 নিয়ে ফেলছো না। এরপরে চলে আসো হচ্ছে এই যে আমাদের ম্যাথ আর বায়োলজি যদি দাগানোর চিন্তা করো, ধরে নাও ম্যাথ আর বায়োলজি, ম্যাথের ভিতরে আমি দাগানোর চিন্তা করব বেশি না, মাত্র 8টা। কত মিনিট সময় নিব ভাই? আমি ওই 8 মিনিট বা 10 মিনিট, 10 মিনিট, এর বেশি নিব না, 10 মিনিট জাস্ট। আমার কথা বুঝাবো কিন্তু ভাইয়া, 10 মিনিট 8টা দাগাবো। যদি তুমি ম্যাথ দাগাও, ম্যাথ যদি কেউ না দাগাও নো প্রবলেম, আমি কিন্তু এখানে তোমাকে বেশি সময় দিচ্ছি, ইচ্ছা করেই দিচ্ছি। এমনও হতে পারে যে 8টা ম্যাথ দেখাতে 10 মিনিট লাগতেছে না, তার মানে এই সময়টাকে তুমি ইউজ করবা না, অবভিয়াসলি ভালো মতন অন্য কোথাও ইউজ করে ফেলবা। ওকে, আর এই যে দেখো বায়োলজি থেকে দাগাবো হচ্ছে ভাই আমি 12টা দাগাতে আমি সময় নিব কত? 10 মিনিট। কতক্ষণ সময় গেল আমার ইন টোটালে? 30 আর 20 50 মিনিট, 50 মিনিট সময় গেছে। আমি দাগাই ফেলছি কয়টা? 50টা দাগাই ফেলছি, লিটারালি 50 মিনিটে 50টা আমি দাগাই ফেলছি। ভাই বুঝছো আমার কথা? হ্যাঁ, তো 50 মিনিটে আমি 50টা কারেক্ট দাগাবো, কারেক্ট। 50 মিনিটে 50টা দাগানোর পরে আরো যে 10 মিনিট আছে, এবার আমি হচ্ছে রিক্যাপ করবো এগুলোর ভিতরে, কারণ এর ভিতরে অনেক কোশ্চেন ছিল যেটা আমি হচ্ছে 70% শিওর, যেটা আমি হচ্ছে 80% শিওর, সেগুলোকে আমি উত্তর করবো এখন। তবে খুব সাবধানে, এমন যেন না হয় যে 2টা মার্ক বাড়াতে যায় 4টা মার্ক কমে গেল আমার এখানে, ওগুলা করতে যাওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নাই তাহলে। বাট মেক শিওর করো যে অবশ্যই জানো তুমি এখানকার ভিতরে ভালো মতন এই যে 50+ খালি তুমি কারেক্ট দাগায় আসো, এনাফ, ফেয়ার এনাফ, তুমি ভালো মানে জাস্ট টপ পজিশনে যেতে পারবা, তুমি জাস্ট একটা চান্স পাবা। ব্যাপারটা এরকম না, ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে যেখানে তুমি ডিজায়ার করতেছো সেই জায়গার ভিতরে চলে যেতে পারবা ইনশাল্লাহ। জাস্ট এই ট্যাকটিক্সটা একটু ফলো করার চিন্তা করো। টাইম ম্যানেজমেন্ট প্লাস সাবজেক্ট কোন জায়গা থেকে কোনটা হবে সেটা আমরা এক্সামের আগের দিন আরো ডিটেইলড আর কি বলার চেষ্টা করবো, যে জাস্ট ওইটুকুই যে গুচ্ছে আমি কালকে মানে কখন কোনটা দাগায় আসবো, ঠিক আছে? ওটাও তুমি চাইলে দেখে রাখতে পারো। এখন যেটুকু বললাম এটাকে অ্যাব্রিভিয়েট করে বলবো, আরো মানে বড় আকারে বাড়ায়, কারণ এখানেই বলতে গেলে ধরো আরো যে কথাগুলো মেনটেন করা দরকার তোমার এই কিছুদিনে, সেটাতে সময় খুব থাকবে না। সো ওইটুকুতে চলো আমরা সময় দিই। এটুকু যেটুকু বললাম ততটুকু যদি তুমি খাতায় একেবারে নোট ডাউন করে লিখে রাখতে পারো, তারপরে সে অনুযায়ী যদি টেকনিক্যালি পড়াশোনা করো। দেখো ভাইয়া, আমাকে 25 মার্কের ভিতরে 15টা এমসিকিউ কমন ফালানোর জন্য খুব বেশি একেবারে মানে নাকানি চুবানি দিয়ে পড়াশোনা করা লাগবে, বিষয়টা এরকম না। তুমি যদি একাডেমিক লাইফে কিছুটা পড়ে থাকো, এখন এসে যদি খালি রিভিশনের উপরে থাকো এবং কিছু পরীক্ষা দাও, এই যে মডেল টেস্টের কথা এখনই বলবো, সেই পরীক্ষাগুলো দাও, এনাফ, তুমি এখানে থেকে আসলে উত্তর করতে পারবা। ইম্পসিবল না। 25টা ম্যাথের ভিতরে 8টা ইম্পসিবল লিটারালি লাগতেছে না, ইজি। বায়োলজি অথবা বাংলা ইংলিশ যেটাই দাও না কেন তুমি, অবশ্যই তোমার জন্য এটা যথেষ্ট একটা মানে ফেয়ার সিলেকশন। জাস্ট একটু টেকনিক্যালি চিন্তা করে দেখো, তাহলে আমরা নিশ্চয়ই মানে কি হচ্ছে আমাদের, যে আমরা এরকম কি চিন্তা ভাবনা করে যাচ্ছি না? হ্যাঁ, ধরলাম করেও যাচ্ছি না, তো না চিন্তা ভাবনা করে গেলেও কি এরকম ভাবে উত্তর করে আসা পসিবল হচ্ছে না? আসলেই হচ্ছে না। তোমার যখন একটা প্রপার প্ল্যান না থাকে, তুমি যখন একটা প্রপার প্ল্যান করতে ব্যর্থ হও, তখন তুমি আসলে ব্যর্থ হওয়ারই প্ল্যান করতেছো, বিষয়টা এরকম হয়ে যায়। ওকে, সো আমরা এই চেষ্টা করব যে এরকম ভাবে সুন্দর একটা প্রিসাইজ প্ল্যান করে তারপরে সেটাকে নিয়ে সামনে মানে ফরওয়ার্ড যাওয়ার বা এগিয়ে যাওয়ার। ওকে, এরপরে চলে আসো যেটার কথা বলতেছিলাম, নিয়মিত মডেল টেস্ট দাও। এটা খুব জরুরি এই সময়টাতে এটা দিলে তুমি হচ্ছে যে দেখো যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে ইস্যুগুলো হইতো, এই যে এক্সাম দেওয়ার মাধ্যমে আসলে টাইম ম্যানেজমেন্ট রিলেটেড যত ইস্যু হইতো সেগুলো কিন্তু এলিমিনেট করে দেওয়া সম্ভব। তো তুমি যদি নিয়মিত টেস্ট দাও, নিয়মিত এক্সাম দাও, যেটা হতে পারে চ্যাপ্টার ওয়াইজ, হতে পারে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এর পরে সাবজেক্ট ওয়াইজ যাবা, তারপরে স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। এই জাস্ট এই সিম্পল প্রসিডিউরটা ফলো করলে দেখবে এখান থেকে তুমি আউটপুট নিয়ে আসতে পারবা হচ্ছে 80% থেকে 100%। কারণ
কোশ্চেন কোথা থেকে করবে, সেই ধরো একেবারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এতদিন পর্যন্ত দিতেই আছো, কোনো কোশ্চেন রিপিটেড হয়েছে এমন না, বা টপিক সবগুলো রিপিটেড হবে, নতুন ভাবে তো কোনো টপিক তৈরি করা সম্ভব না ভাই, অবশ্যই। আমার কথা বোঝা যাচ্ছে? সো জিনিসগুলোকে একটু মেনটেন করা ট্রাই করো। এরপরে যেটার কথা বলবো ভাই সেটা হচ্ছে, যদি মানে আমাদের এই সময়টার ভিতরে সব থেকে আমাদেরকে প্যারা দিবে কোন মানুষগুলো জানো? নেগেটিভ মানুষ। এরা কি করবে, তুমি পারবা না, তোমার দ্বারা হবে না, বা মানে ওই কোন একটা পাবলিক তোমার ফ্রেন্ড চান্স পেয়ে গেছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাতে, তোমার ফ্রেন্ড সার্কেলের দেখবা যে ম্যাক্সিমাম মানে আধা মানুষ চান্স পেয়ে গেছে, আধা মানুষ চান্স পায় না, এরকমই হয়েছে, অথবা ম্যাক্সিমাম চান্স পেয়ে গেছে, তুমি আমি দুই একজন চান্স পাই না, এরকম হয়ে আছে। সো প্রবলেম নাই, মেবি গড হ্যাভ বেটার প্ল্যান ফর ইউ, ফর আস। অবশ্যই মানে হয়তোবা মানে সৃষ্টিকর্তার এর থেকেও ভালো প্ল্যান আছে তোমার জন্য, আমাদের জন্য, সবার জন্যই, বুঝছো? সেজন্য এরকমটা হয় নাই। জাস্ট নিজের তাকদীর, নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখো এবং পরিশ্রমটা দাও তুমি। এবং এই সময় এই ধরনের মানুষজন যারা বলবে যে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, বা নিজের রেজাল্ট বড়াই করে এসে বলতেছে, নিজের রেজাল্ট বড়াই করে সোশ্যালে দিতেছে, হ্যান ত্যান করতেছে, যে যার মতন করতেছে করতে দাও ভাই। ওগুলাতে মানে নিজের চরখা বাদ দিয়ে অন্যজনের চরখা কি, অন্যজনের চরখা চর দিকে তাকাতে যাও না, দরকার নাই, যা করতেছে ওকে, ঠিক আছে, আরে গুড ওকে, থ্যাংক ইউ, শেষ, বাস শেষ। সো তোমাদেরকে বলবো যে এক্সাম দেওয়ার জন্য থেকে শুরু করে টোটাল ক্লাস, কন্টেন্ট, ম্যাটেরিয়াল, এই সকল সিলেকশনের জন্য একটু প্রিসাইজ হইতে, আমরা আমাদের শেষ সময়ের জন্য দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি যে প্রোগ্রামটা রান করতেছিলাম, ঠিক সেরকমই এখানে আমাদের জন্য একটা জিএসটি ক্র্যাশ কোর্স। এবং তোমরা জানো জিএসটির আগেই কিন্তু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সেটার জন্য সেপারেট যদি আলাদা রকম ভাবে সেটার ফিচার্স, সেটার মানে ওই ইউনিভার্সিটি সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস, ডিপার্টমেন্ট থেকে শুরু করে এ ইউনিট বি ইউনিট কত সুযোগ সুবিধা আছে সেগুলোর কথা যদি বলতে চাই তাহলে সেটাও শেষ হবে না। সো সেই জন্য সেটার জন্য সেপারেট এই যে আমাদের হাজী দানেশ ক্র্যাশ কোর্স, এই যে STU হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে ক্র্যাশ কোর্স প্রোগ্রামটা আছে সেটার ভিতরে প্রত্যেকটার জন্য প্রিসাইজ কিউবি সলভ ক্লাস, এখানে যেমন 32টা প্লাস কোশ্চেন সলভ ক্লাস আছে, কোথায়? আমাদের জিএসটি ক্র্যাশ কোর্সের ভিতরে। হাজী মোহাম্মদ দানেশ ক্র্যাশ কোর্সের ভিতরে আছে হচ্ছে 22 প্লাস ক্লাস, যতগুলো সাবজেক্ট A প্লাস B ইউনিট, এটা কিন্তু আলাদা কোনো ইউনিটের জন্য সেপারেট না, A প্লাস B ইউনিট সবার জন্যই, ঠিক আছে? A ইউনিটেরও প্রিপারেশন হবে, B ইউনিটেরও প্রিপারেশন হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার কন্টেন্ট হচ্ছে, এক হচ্ছে ক্লাস, এবং দুই নাম্বার খুব ইম্পর্টেন্ট যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভাই এটার অ্যানালাইসিস সিরিজের মেগা বুকের ইবুক ভার্সন। এখানেও তুমি পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে জিএসটি প্লাস হাজী মোহাম্মদ দানেশ একসাথে, যেটা হ্যাঁ দুইটা কোর্স একসাথে করা, ওখানে আমরা দুইটারই ম্যাটেরিয়াল যে বইগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবং হাজী দানেশ যদি সেপারেটলি কারো চিন্তা হয় তাহলে এই যে STU অ্যানালাইসিস মেগা বুকের ইবুক ভার্সন সবগুলাতে, প্রত্যেকটাতে এই কোশ্চেন ব্যাংকগুলা তোমাকে সলভ করতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। ওকে, তুমি কন্টেন্ট রিভিশন করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, এই এতটুকু জাস্ট তোমাকে ধরে রাখতে হবে, আর কিছু না। এরপরে এই কন্টেন্টগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন টোটালটা একটা ওভারঅল একটা সুন্দর মতন প্যাকেজের কাছাকাছি চলে আসবে। এবং তারপরে যেটা জিনিস প্রত্যেকটা তোমাকে করা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া, এবং সেটার জন্য আলাদা কোনো এক্সাম ব্যাচে যুক্ত হতে হবে না। তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে এই যে 100+ এক্সাম, এখানেও ঠিক পেয়ে যাবে হচ্ছে ভাই তোমাদের 100+ জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম, সাবজেক্ট ওয়াইজ আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে, স্ট্যান্ডার্ড এক্সাম আছে। এগেন তুমি হাজী দানেশ ক্র্যাশ কোর্সের ভিতরে পেয়ে যাবে হচ্ছে টোটাল এক্সাম। এই এক্সাম ব্যবস্থাগুলাই হচ্ছে সবথেকে জরুরি। এই তিনটা জিনিসকে রিপিটেডলি ফলো করতে থাকো একটা রুটিনের ভিতরে, তাহলেই হইছে। নিজের মোটিভেশনটা ধরে রাখার জন্য লাস্ট যে কাজটা তোমাকে করতে হবে সেটা মানে এই শেষ সময়ে বলো, প্রত্যেকটা সময়ে বারবার ব্যর্থ হওয়া মানুষজনের কাছে এটা খুব কমন, যে ভাই আমি মোটিভেশন হারায় ফেলতেছি, শুরু করতেছি, এই যে ধরেন আপনার ভিডিও দেখলাম, আমি কোর্সেও যুক্ত হলাম, আমি শুরু করতে যে একটা দুইটা ক্লাস দেখতেছি, হোপলেস হয়ে যাচ্ছি, মেসেঞ্জারে টুং করে একটা শব্দ আসলো, ইনস্টাতে শুন করে একটা মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপে একটা কিছু আসলো, দেখলাম অমুক চান্স পেয়ে গেছে, তুমুক চান্স পেয়ে গেছে, বাসায় গল্প করা শুরু করছে খাওয়া দাওয়ার সময়, আমি বিকালবেলা ভাবছিলাম 4 ঘন্টা 5 ঘন্টা পড়বো, শেষ, পারলাম না আর পড়তে। এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আমি তোমাকে বলবো জাস্ট একটু সিম্পল সেপারেশনটা হও, সেপারেট হও এই সময়টার ভিতরে। এই সেপারেট হওয়া মানে হচ্ছে কারোর সাথে কথা বন্ধ করা, ইনস্টার আইডি ডিঅ্যাক্টিভ করা, হ্যান ত্যান, এগুলো কিছু না, এগুলো বাচ্চা জিনিস, এগুলো আমি নিজেও সাপোর্ট করি না। বাট তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সবকিছু থেকে নিজেকে একটু বিরত রাখবা, ছোট করে অল্প করে বিরত রাখো, ওই ফুল টাইমটা একটু পড়াশোনার ভিতরে দাও। এবং তোমার মোটিভেশনটা ধরে রাখার জন্য প্রত্যেকটা সময় তোমার লক্ষ্যের কথা রাখালি তোমার নিজেকে মনে রাখো। এটা মনে রাখার জন্য হতে পারে স্টিকি নোট দিয়ে লাগাই রাখছো, ঠিক আছে, যে আমি এই জায়গাটার ভিতরে ক্র্যাক করে দেখাবো। আমার বাবা মা আমার কাছ থেকে মানে গর্ব করে বলতে পারে না, আমার বাবা মা এখন পর্যন্ত গর্ব করে আমার কোনো রিলেটিভের কাছে বলতে পারে না, আমি তাদেরকে বলার সুযোগটা করে দিবই। এই জিনিসটাই যদি তোমার মোটিভেশন হয়, নো প্রবলেম, এটা মোটিভেশন হওয়ার জন্য যথেষ্ট মানে ভারী একটা জিনিস, লিটারেলি। অবশ্যই ভাই মানতে হবে তোমাদের, আমার তোমাকে এটাই সোসাইটি ঠিক করে দিছে যে সাকসেসফুল মানে হচ্ছে কেউ অনেক বেশি জানে, অনেক বেশি জ্ঞানী, হ্যান ত্যান, এরকম কিছু না। সাকসেসফুল মানে হচ্ছে তার কাছে শো করার মতন রেজাল্ট আছে, পেছনে মানে নামের পেছনে একটা ডিপার্টমেন্ট, একটা ভার্সিটি লাগানোর মতন, পাবলিক একটা জায়গা লাগানোর মতন একটা ওয়ে আছে, এটাই হচ্ছে সাকসেস।
যাই হোক, এই সময়ে মোটিভেশনটা ধরে রাখার জন্য নিজের লক্ষ্যটাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যদি পারো, এই যে খাওয়ার আগে মানে 3 বেলা খাওয়ার আগে এবং পরে ওষুধ খাওয়ার যে নিয়মগুলা এরকম ভাবে বলে না, তো ঠিক সেরকমই 3 বেলা খাওয়ার আগে এবং পরে যদি মনে রাখাতে পারো, ভেরি ভেরি গুড। মনে রাখাও, দেখবার মোটিভেশন কাজ করতেছে, ইন্টারনাল ফুয়েল পাচ্ছ পড়াশোনা করার জন্য। তো তোমাদের শেষ সময়ে গুচ্ছ প্রস্তুতি কমপ্লিট করার জন্য যে কথাগুলো বললাম, টাইম ম্যানেজমেন্টের যে বিষয়গুলো বললাম, এই কথাগুলা এই বিষয়গুলো কাইন্ডলি একটু মেনে চলার ট্রাই করো। গুচ্ছ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তোমার জন্য খুব বেশি কঠিন হবে, খুব বেশি প্যারাদায়ক হতে চলবে এমনটা না। মোটিভেশনটা ধরে রেখে রেগুলার একটা পড়াশোনার ফ্লোর ভিতরে থাকো, ইনশাল্লাহ এই জায়গাটা তুমি ইজিলি ক্র্যাক করতে পারবা। এরপর থেকে আশা করি তুমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো গুচ্ছ ইউনিভার্সিটির জন্য পড়া দরকারি সেই সিরিজটা পেতে থাকবা। যদি এই জিনিসটা পেতে চাও তাহলে কাইন্ডলি হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমি নিজেও হচ্ছে যে অ্যানালাইসিস করে যে জিনিসটা অ্যানালাইসিস করে তোমাদের এখানকার যে কোর্সের ক্লাসগুলো ডিজাইন করছিলাম সেই জিনিসটা তোমাদের সামনে জাস্ট উন্মুক্ত করে দিব, আর কিচ্ছু না। জাস্ট এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে কমেন্টের ভিতরে জানাইতে হবে, শেষ। ওকে, সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।